তাহলে আমি আসলে এই যে অ্যাসিড বেস ডিসঅর্ডার এইটার ক্লাসিফিকেশন কার উপরে বেস করে করলাম, এই এই যে আমি যে এটা পেলাম এই এই কনসেপ্টের উপরে বেস করে কিন্তু আমি এই অ্যাসিড বেস ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন করেছি। তো আমরা দুইটা ভাগে প্রথমে ভাগ করেছি, একটা সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার বা প্রাইমারি অ্যাসিড বেস ডিসঅর্ডার। সেখানে আমরা কার উপরে এটা আবার কার উপরে বেস করে আমি ক্লাসিফিকেশনটা করলাম, সেটা হচ্ছে যে আমি দেখব যে আমার কি এই পিএস এর চেঞ্জ যদি আইদার বাইকার্বনেট অথবা পিসিও2 যে কোনো একটা কম্পোনেন্ট চেঞ্জ হওয়ার কারণে যদি আমার পিএস এর চেঞ্জ হয়, তাহলে সেটাকে আমরা বলবো সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার। তোমাদেরকে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমাদের কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার এটা লাগে না, কমপ্লেক্স বা মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার বা কম্পাউন্ড অ্যাসিড বেস ডিসঅর্ডার এটা তোমাদের পরীক্ষাতে ধরা হয় না। তোমাদেরকে আন্ডারগ্রাড লেভেলে শুধুমাত্র এই আমরা সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার পর্যন্ত, এবং আমাদের এটা কারিকুলামেও ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমাদেরকে শুধু সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার পর্যন্তই যেন আমরা পড়াই। তো আমি সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার নিয়ে কথা বলবো। আরেকটা ডিসঅর্ডার আছে মিক্সড। দেখো যদি বোথ কম্পোনেন্ট যদি এফেক্টেড হওয়ার কারণে তোমার পিএইচ চেঞ্জ হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে মিক্সড। এটা তুমি এমনি একটা কমন সেন্স বোঝা যাচ্ছে। আর যে কোনো একটা চেঞ্জ যদি হয়, সেইটার জন্য যদি তোমার পিএইচ চেঞ্জ হয় আইদার বাইকার্বনেট অথবা পিসিও2 যে কোনো একটা চেঞ্জ হওয়ার জন্য যদি তোমার পিএইচ চেঞ্জ হয়, তাহলে যে অ্যাসিড বেস ডিসঅর্ডার হবে সেইটাকে আমরা বলি সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার। এই জিনিসটা মনে থাকবে কিনা আগে বলো, বা এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা বলো। মনে থাকাচ্ছ, জি বুঝতে ম্যাম, পেরেছো? মনে থাকবে। মানে তোমরা বুঝতে পেরেছো কিনা এটা আগে বলো। মানে সিম্পল অ্যাসিড বেস জি ডিসঅর্ডার ম্যাম, হচ্ছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, যে আমি কার উপরে বেস করে এই অ্যাসিড বেস ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন করেছি, আমার এই কনসেপ্ট বা আমার এই ফর্মুলার উপরে, এই ইকুয়েশনটার উপরে বেস করে যে পিএইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই পিসিও2। এখন যদি আমার যে কোনো একটা কম্পোনেন্ট আইদার বাইকার্বনেট অথবা পিসিও2 এর যে কোনো একটা কম্পোনেন্টের ডিস্টারবেন্সের জন্য যদি আমার পিএইচ এর চেঞ্জটা হয়, মানে অ্যাসিড বেস ডিসঅর্ডারটা হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার। আর যদি আমি দেখি যে দুইটা কম্পোনেন্টেই প্রবলেম হয়েছে, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে তোমার মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার। তো আমি বলেছি যে আমরা মিক্সডটাতে যাব না, আমরা সিম্পলটাতেই থাকবো। দেখো এবার সিম্পলটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করবো। এইভাবে দুই ভাগে ভাগ করতেই থাকবো, দুই ভাগে ভাগ করতেই থাকবো। সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার আমি অলরেডি বলে ফেলেছি যে যদি যে কোনো একটার জন্য হয়, তাহলে এখন এটাকে আবার দুই ভাগে কি ভাগ করলাম, একটা হচ্ছে মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার। যদি তোমার এই বাইকার্বনেটের জন্য কোনো ডিসঅর্ডার হয়, মানে মেটাবলিক অ্যাসিড এর পরে আবার আসবে মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডারকে আবার অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস, এই দুইটাই তো হতে পারে, তাই না? পিএইচ চেঞ্জ হয়ে কি হতে পারে, আইদার অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিস, তাই তো? এখন খেয়াল করে দেখো যে চেঞ্জটা কোথায়, যদি বাইকার্বনেট চেঞ্জের জন্য হয়, তাহলে তখন তার নাম হয়ে যাচ্ছে মেটাবলিক। বুঝতেছো কিনা, বুঝতে পারতেছো? জি ম্যাম। জি ম্যাম, ইয়েস ম্যাম। বুঝতেছি। যখন Yes, ma'am. তোমার এই দুইটা কম্পোনেন্টের মধ্যে যদি বাইকার্বনেট চেঞ্জ হওয়ার জন্য তোমার পিএইচ চেঞ্জ হয়, তাহলে কি হবে, তাহলে তোমার সেটাকে আমরা বলবো মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার। আর যদি এই পিসিও2 চেঞ্জ হওয়ার কারণে যদি মানে প্রাইমারি চেঞ্জটা যদি পিসিও2 এর জন্য হয়, তাহলে সেটাকে আমরা বলবো রেসপিরেটরি। তো পিসিও2 কার্বন ডাই অক্সাইড আমাদের রেসপিরেশনের সাথে রিলেটেড, এটা মনে রাখা কিন্তু ইজি, তাই তো? যে আমার রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার, তার মানে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইডে কোনো চেঞ্জ হলেই সেটা হবে হচ্ছে আমার রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার। আর আরেকটা যেটা বাদ থাকলো সেটা হচ্ছে বাইকার্বনেট কাকে দিয়ে কন্ট্রোল হয়, কিডনিকে দিয়ে কন্ট্রোল হয়। তো আমরা জানি যে আমার বডিতে যে মেটাবলিক অ্যাসিড যেগুলো প্রডিউস হয়, আই মিন নন ভলাটাইল যে অ্যাসিড, সেগুলো কিন্তু আমার বডি থেকে বেরই করে দেয় হচ্ছে কিডনি। তাহলে ওই রিলেশনে মনে রেখো যে কিডনি যে যদি কোনো কারণে উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে মানে বাইকার্বনেটের কোনো চেঞ্জের কারণে যদি আমার অ্যাসিড বেস ডিস্টারবেন্স হয়, সেটার নাম হবে হচ্ছে মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার। তোমরা কিন্তু ভাইভাতে এই কথাটাই বলতে পারো না যে আচ্ছা বলো তো মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডারে প্রাইমারি চেঞ্জটা কার হয়, প্রাইমারি চেঞ্জটা কোন কম্পোনেন্টের হয়?
এই জিনিসটা কিন্তু বলতে পারো না। তো এই জিনিসটা ভুলো না। তাহলে মেটাবলিক অ্যাসিড বেস ডিজঅর্ডার মানে তোমার প্রাইমারি চেঞ্জটা কোথায় হবে? বাইকার্বনেট কম্পোনেন্টে হবে। আর রেসপিরেটরি অ্যাসিড বেস ডিজঅর্ডার প্রাইমারি চেঞ্জ হবে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইডে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমি আরো একবার রিপিট করব, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখো এই মেটাবলিক অ্যাসিড বেস ডিজঅর্ডারটাকে জি ম্যাম, বুঝেছি। হ্যাঁ, তাহলে তো আমরা এখন দুইটা ভাগেই ভাগ করতে পারবো, তাই তো? একটা আইদার অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিস। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস ইজ যখন সেরাম বাইকার্বনেট কনসেন্ট্রেশন, ওই যে আমার রেঞ্জটা মনে রাখতে হবে 22 থেকে, ঠিক আছে তো, 24, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা যখন বেড়ে যাবে তখন হচ্ছে অ্যালকালোসিস, যখন কমে যাবে তখন অ্যাসিডোসিস। এই যে পিএইচ এর সাথে খেয়াল করে দেখো, বাইকার্বনেট কমে গেছে, তাহলে কি হবে বলো তো? ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে পিএইচ এর কি চেঞ্জ হবে? বাইকার্বনেট যদি কমে যায় পিএইচ এর কি অবস্থা পিএইচও হবে? কমে যাবে। পিএইচ কমে কমে যাবে। যাবে। পিএইচ কমে যাওয়া মানে কি? পিএইচ কমে যাওয়া মানে কি? অ্যাসিডোসিস। অ্যাসিডিটি বেড়ে যাওয়া। অ্যাসিডোসিস। হ্যাঁ, পিএইচ কমে যাওয়া মানে অ্যাসিডোসিস। পিএইচ প্রথম মনে রাখো যে বাইকার্বনেট, আমার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে বাইকার্বনেটে। তাহলে অবশ্যই এটা মেটাবলিক। এখন তারপরে এটা কি বাইকার্বনেটটা কি কমে গেছে না বেড়ে গেছে? তাহলে বাইকার্বনেট যদি কমে যায় তাহলে আমার পিএইচ ও কমে যাবে। আর পিএইচ যদি আমার কমে যায় সেটা মানে কি? সেটা মানে অ্যাসিডোসিস। তাহলে আমার বাইকার্বনেটের জন্য কমে যাওয়ার জন্য যদি আমার পিএইচ এর চেঞ্জ হয় মানে পিএইচ কমে যায়, তাহলে সেটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। তুমি দেখলা যে তোমার বাইকার্বনেট কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তাহলে প্রথমেই মনে আনতে হবে কি এটার কোন ধরনের হতে পারে? অ্যাসিড বেস ডিস্টারবেন্স। অবশ্যই এটা মেটাবলিক, বিকজ এখানে প্রাইমারি কম্পোনেন্ট হচ্ছে বাইকার্বনেট। এখন সেটা বেড়ে গেলে তাহলে কি হবে? পিএইচটাও তো তাহলে বেড়ে যাবে, তাই না? বাইকার্বনেট যদি বেড়ে যায় পিএইচও বেড়ে যাবে, তাহলে পিএইচ যদি বেড়ে যেতে থাকে তখন কি হয়ে যাবে? তাহলে মেটাবলিক অ্যালকালোসিস। আচ্ছা, এই রেসপিরেটরির সাথে রিলেশনশিপটা হচ্ছে ইনভার্স। তার মানে একটা যদি বাড়ে আর একটা কমবে, একটা যদি কমে আর একটা বাড়বে। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। এটাকে এক্সপ্লেইন করতে হবে। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস আমরা ওই যে বললাম রেঞ্জ 35 থেকে 45 বেড়ে গেছে, বেড়ে গেলে উল্টা এইটা যদি বেড়ে যায় তার মানে কি? পিএইচ কমে যাবে। আবার যদি এটা কমে যায় তাহলে পিএইচ বেড়ে যাবে, রিভার্স হতে থাকবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর কম্পেনসেশন জিনিসটা কি বলো তো? কম্পেনসেশন পিএইচটা নরমাল রাখার চেষ্টা করে আমাদের চেষ্টা করে বডিতে। আমার বডি, এটাই হচ্ছে মূল কথা হচ্ছে যে আমার বডির, মনে করো তোমার বাইকার্বনেট কমে গেল বা বেড়ে গেল, তাহলে যেটা হচ্ছে এই যে অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিস এই তো হচ্ছে, কিন্তু আমার বডি সবসময় কি, যে আমার বডিতে ওই যে ডিফেন্স মেকানিজম কাজ করতেছে তিনটা, ওরা সবসময় কি করবে? যে ট্রাই করবে এই পিএইচটাকে নরমাল রেঞ্জের ভিতরে রাখতে। এই যে চেষ্টাটা করে, এই যে প্রসেস চলতে থাকে, অনগোয়িং প্রসেস, এটাই হচ্ছে কম্পেনসেশন। আমি একটু পরে তোমাদের কম্পেনসেশন বলে দেখা দিচ্ছি। এখন চলে আসো, এখন আমাদের এই যে টাইপ অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার, এই জিনিসটা একটু তোমরা এটা মোটামুটি বুঝে বুঝে পড়বা, না বুঝে পড়বা না। প্রথমে আসো কি মেটাবলিক অ্যাসিডোসিস। এখানে প্রাইমারি ডিফেক্টটা কি? তোমাদের কিন্তু আমরা এই প্রশ্নগুলো করি যে মেটাবলিক অ্যাসিডোসিস এর প্রাইমারি ডিফেক্ট কি? প্রাইমারি ডিফেক্ট অ্যাসিডোসিস। ওই যে মনের ভিতরে ওই এটা নিয়ে চলে আসবা, এই ইকুয়েশনটা মনের ভিতরে নিয়ে আসবা। এখানে প্রাইমারি ডিফেক্ট কি? প্রাইমারি ডিফেক্ট হচ্ছে বাইকার্বনেট কনসেন্ট্রেশন কমে গেছে। বাইকার্বনেট কনসেন্ট্রেশন যদি কমে যায় পিএইচ এর সাথে রিলেশনশিপটা কেমন? ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে বাইকার্বনেট কমে গেছে, পিএইচ ও কমে গেছে। পিএইচ কমে গেছে, তাহলে তো এটা অ্যাসিডোসিস। কিসের জন্য? এটা হলো বাইকার্বনেটের জন্য, তাহলে এটা মেটাবলিক। আর পিএইচ কমে গেছে সেই জন্য অ্যাসিডোসিস। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস এর প্রাইমারি ডিফেক্ট কি? প্রাইমারি ডিফেক্ট হচ্ছে বাইকার্বনেট কনসেন্ট্রেশন কমে যাওয়া। এইটা আমার বডি কিভাবে কম্পেনসেট করবে? এখন কথা হচ্ছে আমার বডি এটা কিভাবে কম্পেনসেট করবে, এটা দেখো। আমি একটু আগে তোমাদের বলেছিলাম না যে এই রেশিওটার কথা সবসময় চিন্তা করতে হবে, আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এই রেশিওটাকে মোটামুটি নিয়ার নরমালে নিয়ে আসা, কাছাকাছি নিয়ে আসা। সেইটা করার জন্য আমার বডি, তোমার বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে গেছে, তাহলে তোমার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কে কি করাতে হবে? কমাইতে হবে না বাড়াইতে হবে? কমানো লাগবে ম্যাম। কমাইতে হবে, তাই না? তাহলে তোমার যেহেতু এই বাইকার্বনেট কম্পোনেন্ট কমে গেছে, এই পিসিও2 কে তোমার কমাইতে হবে। তাহলে সেইটা কমানোর জন্য কোন সিস্টেম আগে আসবে? সেটা কমানোর জন্য কিন্তু রেসপিরেটরি সিস্টেম আগে আসবে। এই জন্য যখন আমার বাইকার্বনেটের কনসেন্ট্রেশন মানে আমার মেটাবলিক অ্যাসিডোসিস যখন হয় তখন আমার হাইপার ভেন্টিলেশন হয়।
কারণ আমার এই যে বাইকার্বনেট গুলো আলটিমেটলি এই যে এখানে একটা প্রোটন যে ডোনেট করবে, সেই প্রোটনটা যে কি হবে, প্রোটনটাই বাইকার্বনেট অ্যাকসেপ্ট করে নেবে, অ্যাকসেপ্ট করে নিয়ে সে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হবে, কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড তো আমাকে ওয়াশ আউট করে দিতে হবে, তাই না? তাহলে সেটার জন্য আমার হাইপার ভেন্টিলেশন লাগবে। আমি হাইপার ভেন্টিলেশন করবো, তখন আমার রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হয়ে যাবে। আমি কতদিন কিন্তু এই তোমাদেরকে এই জিনিসগুলো পড়াইছিলাম যে নর্মাল, আমি ওই জন্য বলেছিলাম যে নর্মালটা জানতে হবে, তাহলে তুমি অ্যাবনর্মালটা বুঝতে পারবা। ওকে, এটা কি মিলে গেছে কম্পেনসেশন? দেখো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে পরীক্ষায় ধরা হয়। প্রথম কথা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসের প্রাইমারি ডিফেক্ট কি? যখনই মেটাবলিক নামটা শুনবা সাথে সাথে তোমার মাথায় যেন স্ট্রাইক করে যে এখানে প্রাইমারি ডিফেক্ট অবভিয়াসলি বাইকার্বনেট, অবশ্যই বাইকার্বনেট। মেটাবলিক নাম শুনলেই বাইকার্বনেটের কোন একটা প্রবলেম হয়েছে। এখন দেখো সেটা কি হয়েছে, সেটা কি পিএইচ কমে গেছে? তাহলে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন যদি কমে যেয়ে থাকে তাহলে পিএইচ কমে গেছে, তাহলে অবশ্যই এটা অ্যাসিডোসিস। উল্টাটা দেখো, তোমার বাইকার্বনেটের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তাহলে তো পিএইচ বেড়ে যাবে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। এখন এর কম্পেনসেশনটা কি হবে? এর কম্পেনসেশন যে এইটা যখন বেড়ে গেছে আমার, তাহলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এটাকেও তাহলে আমার কি করতে হবে? বাড়াইতে হবে, তাই না? এটা বাড়াতে হলে কি হবে? তখন আমি হাইপোভেন্টিলেশন, তখন আমার করতে হবে হাইপোভেন্টিলেশন। ওইখানে যেমন আমি হাইপার ভেন্টিলেশন করে করে আমার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডকে কমাই দিয়েছিলাম, অ্যাজ বিকজ আমার এই বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে গেছে, এখানে আমার বাইকার্বনেটের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, ওই জন্য আমার কম্পেনসেশন করার জন্য পিসিও2টাকে বাড়ায় দিতে হবে। এটা হচ্ছে কম্পেনসেশন। ফাইনাল কারেকশন কিন্তু আমি পরে বলবো। ওকে, দিস ইজ দ্য কম্পেনসেশন। এটা তুমি মোজাম্মেল স্যারের বইতে দেখো সুন্দর করে এটা লেখা আছে, এক্সপ্লেইন করা আছে। এই কম্পেনসেশনটা যখনই তুমি এটা বাড়ছে এটা বাড়ায় দিবা, মানে রেশিওটাকে নরমালে নিয়ে আসবা, অটোমেটিক্যালি তোমার পিএইচ নরমাল হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই জন্য কিন্তু আমি এত আগে তোমাদেরকে এই যে পিএইচ এর সাথে এইটার রিলেশনশিপ, এই জিনিসগুলো মানে বাইকার্বনেট বাই পিসিও2 এইটার যে রিলেশনশিপটা, এই রেশিওটা যে অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু আগে দেখাই দিয়ে আসলাম। এখন দেখো রেসপিরেটরি যখনই আসবে তখনই সাথে সাথে তোমার মাথায় স্ট্রাইক করবে পিসিও2। প্রাইমারি ডিফেক্ট কি? প্রাইমারি ডিফেক্ট হচ্ছে পিসিও2 বেড়ে গেছে, মানে যখনই অ্যাসিডোসিস তাহলে অবশ্যই পিসিও2 বেড়ে গেছে। কারণ কি? এটার সাথে এটার ইনভার্স রিলেশনশিপ, তাই তো? পিসিও2 বেড়ে গেলে পিএইচ কমে যাবে, পিএইচ কমে যাওয়া মানে হচ্ছে অ্যাসিডোসিস। এখন আমি এটাকে কিভাবে কম্পেনসেট, আমার বডি এটাকে কিভাবে কম্পেনসেট করবে? এটা কম্পেনসেট করতে গেলে যেহেতু আমার পিসিও2 বেড়ে গেছে, মানে কি? যে there is a problem within the respiratory system itself. রেসপিরেটরি সিস্টেমের ভিতরে প্রবলেমের কারণেই তো আমি এই কার্বন ডাইঅক্সাইডকে ওয়াশ আউট করতে পারছি না বলেই কিন্তু আমার পিসিও2 বেড়ে গেছে। তাহলে তখন কম্পেনসেশন কিন্তু আর আমার রেসপিরেটরি সিস্টেম পারবে না। তাহলে তখন কম্পেনসেশন কে করবে? তখন অবশ্যই এই রেনাল সিস্টেম আগে আসবে। তাহলে তোমার পিসিও2 যেহেতু বেড়ে গেছে, তাহলে তোমার বাইকার্বনেটকে বাড়ায় দিতে হবে। এই বাইকার্বনেটকে যদি আমি বাড়াতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলো তো? এখন আমি বাইকার্বনেটকে বাড়াতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? নিউ জেনারেশন করতে হবে, নতুন ভাবে তৈরি করতে হবে। নিউ জেনারেশন অফ বাইকার্বনেট। তাহলে কিন্তু ওই যে তুমি যেটা পড়েছো যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে যে আমার হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়, ওইটা দিয়ে কিন্তু হবে না। তখন আমার ওই যে ডিস্টাল টিবিউল, হ্যাঁ ডিস্টাল টিবিউলে যে যেটা হয় যে আমার প্রত্যেকটা প্রোটন সিক্রেশনের সাথে সাথে, মানে প্রোটন পাম্প দিয়ে এক একটা করে প্রোটন সিক্রেশন হবে, তার ইনস্টেডে আমার বডি কি করবে? একটা নিউ বাইকার্বনেট জেনারেট করতে হবে, আমার সেই মেকানিজমে যেতে হবে। তাহলে এই ওয়েতে আমার যে এক্সেস প্রোটন যেগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার নিউ জেনারেশন অফ বাইকার্বনেট হবে, যেটা আমার এখন প্রয়োজন, তাই তো? আমার কারণ আমার পিসিও2 বেড়ে গেছে, আমি রেসপিরেটরি অ্যাসিডোসিস এর ভিতরে আছি। রেসপিরেটরি অ্যালকালোসিস কি? এখানে প্রাইমারি ডিফেক্ট হবে। প্রাইমারি ডিফেক্ট হইতো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড তোমার কমে গেছে। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া মানে কিন্তু পিএইচ বেড়ে যাওয়া, যেহেতু রিলেশনশিপটা ইনভার্স। এখানে তাহলে উল্টাটা হবে, এখানে আমার এখানে আমার কি কমায় দিতে হবে? এখানে আমার পিসিও2 কমে গেছে, আমার বাইকার্বনেটকে কমাতে হবে। এই বাইকার্বনেটকে আমি কি করে কমাতে পারি? আমি বেশি বেশি করে রিনাল এক্সক্রিশন করে দিব। ওকে, আমি যদি হাইড্রোজেন আয়ন সিক্রেশন করা বন্ধ করে দেই তাহলে অটোমেটিক্যালি আমার বাইকার্বনেট কি হয়ে যাবে? এক্সক্রিটেড হয়ে যাবে। এই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের কথা চিন্তা করো। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে প্রত্যেকটা বাইকার্বনেটকে আবার যদি তুমি ব্যাক করে নিয়ে আসতে চাও ব্লাডে, তাহলে তোমার কি করতে হয়? তোমার একটা করে প্রোটন সিক্রেশন করতে হয়। তুমি ওই সময় তাহলে আর প্রোটন কোনো সিক্রেশন করবা না।
কারণ এমনিতেই তো তোমার বডি অ্যালকালোসিস, মানে তোমার তো প্রোটন ডেফিসিয়েন্সি আছে, তাই না? অ্যালকালোসিস মানে তো তোমার তখন কি হয়ে গেছে, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কমে গেছে, সেই জন্যই তো তুমি অ্যালকালোসিসের দিকে গেছো। তাহলে তুমি তখন আর কোনো প্রোটন সিক্রেশন করবে না, বরং তুমি হাইড্রোজেন আয়নকে রিটেনশন করবা, রেখে দিবা। তাহলে অটোমেটিক্যালি তোমার এই বাইকার্বনেট রেনাল এক্সক্রিশন হয়ে যাবে। আচ্ছা, এটুকু পর্যন্ত কি তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার? জি ম্যাম, মানে যে কম্পোনেন্টে প্রবলেম তার উল্টা কম্পোনেন্টকে দিয়ে কম্পেনসেশন করতে হচ্ছে। এক্স্যাক্টলি। এখন আমি এই কজেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস এরপরে আমি তোমাদেরকে যখন অ্যানায়ন গ্যাপটা পড়াবো, তখন আসলে অ্যানায়ন গ্যাপটা আমরা কেন আমাদের জানতে হয়, এই মেটাবলিক অ্যাসিডোসিসকে আবার ক্লাসিফাই করার জন্য আমাদের এই অ্যানায়ন গ্যাপটা লাগে। একটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ, আর একটা হচ্ছে যে নরমাল অ্যানায়ন গ্যাপ, মেটাবলিক অ্যাসিডোসিস। আমি শুধু কয়েকটা কজ তোমাদের কাছে তাড়াতাড়ি বলে যাই, তোমরা এগুলো একটু দেখে নিও। আমি পরের ক্লাসে তোমাদেরকে এগুলো নিয়ে এক্সপ্লেন করবো। একটা জিনিস খেয়াল করো, যে আমার বাইকার্বনেট যদি লস হয় তাহলে কি হবে। আমি বলেছিলাম যে মেটাবলিক কথাটা সবসময় মনে রাখবা, মেটাবলিক যখনই আসবে তখনই খেয়াল রাখবা যে এটা রিলেটেড টু বাইকার্বনেট, তাই তো? তাহলে বাইকার্বনেট যদি লস হয় তাহলে কি হবে, তোমার বাইকার্বনেট লস হয়ে গেছে, তার মানে কি তোমার অ্যাসিড কম্পোনেন্টটা বেড়ে যাবে না, বাইকার্বনেট লস হয়ে গেছে কিন্তু, Yes, লস অফ বাইকার্বনেট, তাহলে কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস metabolic হবে। acidosis. হ্যাঁ, বাইকার্বনেট কমে গেছে, তাহলে ওই যে ওইটা নিয়ে আসো, পিএসও কমে গেছে, বাইকার্বনেট কমে গেছে, পিএস কমে গেছে। পিএস কমে যাওয়া মানেই হচ্ছে তোমার কি, মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে লস অফ বাইকার্বনেটের জন্য হতে পারে। এছাড়াও কি কারণে হতে পারে বলো, গেইন অফ হাইড্রোজেন, সেটা এক্সোজেনাসও হতে পারে, এন্ডোজেনাসও হতে পারে। এখন গেইন অফ হাইড্রোজেন হলে কিভাবে মেটাবলিক অ্যাসিডোসিস হয় আমি বলে দিচ্ছি। তুমি ইনজেকশন অফ অ্যাসিড করলেও হতে পারে, অথবা কোনো সাবস্টেন্স বা কোনো মেডিসিন, অনেক মেডিসিন আছে যেগুলো আমরা খেলে ওর মেটাবোলাইটস, মানে আলটিমেটলি মেটাবলিক এন্ড প্রোডাক্ট যেটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যাসিডিক। অথবা যদি তুমি এই যে রেনাল ফেইলারের কারণে প্রতিদিনের যে আমার নন ভোলাটাইল যে অ্যাসিড লোডটা আছে এটা তুমি বের করে দিতে পারলা না, তাহলেও কিন্তু তোমার বডিতে কি হয়ে গেল, আলটিমেটলি হাইড্রোজেন ওভারলোডেড হয়ে যাচ্ছে না। দেখো এই যে গেইন অফ হাইড্রোজেন আয়ন, এইভাবে তুমি গেইন অফ হাইড্রোজেন। রেনাল টিবিউলার অ্যাসিডোসিস টাইপ 1, এখানে কি হয়, এই যে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করে নিয়ে আসার জন্য আমাকে একটা করে প্রোটন সিক্রেশন করতে হয়। মনে করো এইটাও বন্ধ হয়ে গেছে, লেট ডিস্টাল টিবিউল, এখানে যেও তোমার প্রোটন পাম্প দিয়ে হাইড্রোজেন আয়ন সিক্রেশন যদি বন্ধ হয়ে যায়, তাহলে আলটিমেটলি কি হবে, এই রেনাল টিবিউলার অ্যাসিডোসিসে এই ঘটনাটাই ঘটে, সে হাইড্রোজেন আয়ন সিক্রেশন করতে পারে না। বুঝতে পেরেছো, রেনাল টিবিউলার সেলগুলো হাইড্রোজেন আয়নকে সিক্রেশন করতে পারে না। হাইড্রোজেন আয়ন যদি সিক্রেশন করতে না পারে, তাহলে তো তুমি ওই বাইকার্বনেটকেও ব্যাক করায় নিয়ে আসতে পারবে না, আবার তুমি নিউ জেনারেশন অফ বাইকার্বনেটও করতে পারবে না, তাহলে কিন্তু তোমার বাইকার্বনেট কনসেন্ট্রেশনটা কমে গেল। এছাড়াও এই কিটো অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, এগুলো একটু ডেসক্রাইব করব আমি এগুলো পরে। শুধু এটা মনে রাখো যে এগুলোর নামই হচ্ছে অ্যাসিডোসিস। যদি কিটোন বডির পরিমাণ অনেক বেড়ে যায় তাহলে কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করে। ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায়, নরমালি আমার বডিতে ল্যাকটিক অ্যাসিড সারাক্ষণ প্রডিউস হচ্ছে, সেটা আমার কোরি সাইকেলের মাধ্যমে আবার গ্লুকোজে কনভার্ট হচ্ছে, বাট কিছু কিছু কন্ডিশন আছে যখন এই প্রোডাকশনটা অনেক বেশি হয়ে যায় রিমুভালের চেয়ে, তখন আমার বডিতে এই ল্যাকটিক অ্যাসিডোসিস প্রডিউস হয়। আচ্ছা, এখান থেকে তোমাদের কোনো কোশ্চেন আছে, কোনোটা বুঝো নাই? এই কারণগুলো, কজেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস, কোনটা কারণ বুঝো নাই এরকম আছে? ম্যাম রেনাল টিউবুলার অ্যাসিডোসিসটা আরেকবার বলবেন? রেনাল টিবিউলার অ্যাসিডোসিস এর হচ্ছে যে এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন, প্রথমে বলে রাখি রেনাল টিবিউলার অ্যাসিডোসিস একটা ক্লিনিক্যাল কন্ডিশন। দেয়ার আর 4 টাইপস অফ রেনাল টিবিউলার অ্যাসিডোসিস, টাইপ 1, 2, 4টা হচ্ছে কমন, 3টা আবার খুবই আনকমন। তাহলে 1, 2, 4, তার ভিতরে রেনাল টিবিউলার অ্যাসিডোসিস টাইপ 1 যেটা, সেটা হচ্ছে সবচেয়ে কমন। এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা জেনেটিক ডিসঅর্ডার। এই যে রেনাল টিবিউলার অ্যাসিড সিক্রেশনের জন্য তোমার যে এক্সচেঞ্জারটা লাগে, ওটা তো একটা প্রোটিন, ওই প্রোটিনটা থাকে না। এই যে প্রোটিনটা থাকে না বলে এই হাইড্রোজেন আয়নটা, মানে প্রোটনটা টিবিউলে সিক্রেশন হতে পারে না। এখন খেয়াল করে দেখো, রেনাল যদি টিবিউলের ভিতরে হাইড্রোজেন আয়ন সিক্রেশন না হতে পারে, আমরা কি জানি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে প্রত্যেকটা প্রোটন সিক্রেশন হতে হয় টিবিউলের ভিতরে। তা সে যে কি করে, বাইকার্বনেটের সাথে কম্বাইন করে কার্বনিক অ্যাসিড, তারপরে ডিসোসিয়েশন হয়ে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইডটা আবার ব্যাক করে চলে আসে, বিকজ আমি তোমাদের বলেছিলাম যে রেনাল টিবিউলের এই মানে টিবিউলার সাইড, রেনাল টিবিউলার যে সেল, এই সেলের যে টিবিউলার সাইড এটা হচ্ছে ইমপারমিয়েবল টু বাইকার্বনেট।
এই জন্য একটা করে প্রোটন সিক্রেশন হতে হয়। তো মনে করো এইটা বন্ধ হয়ে গেল, তাহলে তো সেই বাইকার্বনেট গুলোকে ব্যাক করায় নিয়ে আসতে পারলো না। এইটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হয় যে এই যে প্রোটন পাম্পের মাধ্যমে যে অ্যাসিড গুলোকে বের করে দেওয়ার কথা ছিল, সেই অ্যাসিড গুলোকে বের করে দিতে পারে না। বুঝতে পেরেছো? তাহলে অ্যাসিড গুলোকে যদি না বের করে দিতে পারে, তাহলে তো তোমার বডির ভিতরে অ্যাসিড লোডটা বেড়ে যাচ্ছে না। Yes, বোঝা ma'am. গেছে? এটাকেই বলা হয় রেনাল টিবিউলার অ্যাসিডোসিস। মানে এই টিবিউলার সেলের একটা প্রবলেম, এটা জেনেটিক ডিজিজ, জেনেটিক ডিসঅর্ডার। আচ্ছা, আর কোনোটা নিয়ে তোমাদের সমস্যা আছে? আমি এই কিটো অ্যাসিডোসিস এটা বলেছি যে এটা আমি পরে তোমাদেরকে এক্সপ্লেইন করব যখন ওই দুই ভাগে ভাগ করে পড়াবো তখন। ওকে, আচ্ছা এখন আরেকটা মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস কি কি কারণে হতে পারে বলো তো? এই যে এইসব এই দুই চারটা তোমরা একটু দুই চারটা বুঝে মুখস্থ রাখবে, তোমাদেরকে এইটা নিয়ে অত বেশি ঘাটানো হয় না, খুব সিম্পল সিম্পল জিনিস জিজ্ঞাসা করা হয় যে প্রাইমারি ডিফেক্ট কি। আচ্ছা, তোমাদেরকে তো যে বললাম যে শুধুমাত্র সিম্পল অ্যাসিড বেস ডিজঅর্ডারই থাকা হয়, তার ভিতরে এটাকে ক্লাসিফাই করি কার উপরে বেস করে আমরা ক্লাসিফিকেশনটা করেছি, কয় ধরনের আছে। মেটাবলিক অ্যাসিড বেস ডিস্টারবেন্সের প্রাইমারি ডিফেক্টটা কি, তারপরে রেসপিরেটরি অ্যাসিড বেস ডিজঅর্ডারের প্রাইমারি ডিফেক্ট কি, আর এই মেটাবলিক অ্যাসিডোসিসের দুই একটা কজ, মেটাবলিক অ্যালকালোসিসের দুই একটা কজ। এর ভিতরে খেয়াল করে দেখো, যদি কারোর পারসিস্টেন্ট ভমিটিং হয়, আমার স্টমাকের ভিতরে তো অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে, তাই তো? তাহলে এখান থেকে যদি তোমার লস হয়ে যায়, পারসিস্টেন্ট ভমিটিং হয়ে তোমার অ্যাসিড লস হয়ে গেল, অনেক বেশি অ্যাসিড লস হয়ে গেল, অ্যাসিড লস হয়ে যাওয়া মানেও কিন্তু হচ্ছে অ্যালকালোসিস ডেভেলপ করা, তাই না? অ্যাসিড কমে যাওয়া মানে হচ্ছে তোমার বাইকার্বনেটের পরিমাণটা বেড়ে যাওয়া। তো ওই ব্যালেন্সটার কথা একটু মনে রাখো, একদিকে কি আছে, একদিকে হচ্ছে অ্যাসিড, একদিকে হচ্ছে বেজ। এখন যদি তুমি বেশি বেশি করে অ্যাসিডকে বের করে দাও, তাহলে তোমার বেজের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে না? বেজের পাল্লা ভারী হয়ে যাওয়া মানে হচ্ছে অ্যালকালোসিস। আর মেটাবলিক মানে এখানে তোমার নিশ্চয়ই এই বাইকার্বনেটকে নিয়ে সমস্যা, বেশি বেশি করে তুমি অ্যাসিড বের করে দিয়েছো, তাহলে কি হয়েছে, তোমার বাইকার্বনেটের কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে। আর বাইকার্বনেটের কনসেন্ট্রেশন বেড়ে গেছে মানে কি হয়েছে, তোমার পিএইচ বেড়ে গেছে, পিএইচ বেড়ে যাওয়া মানে হচ্ছে অ্যালকালোসিস। পারসিস্টেন্ট ভমিটিং, এই এক্সেসিভ নাইজোগেজ একই কারণে এই ঘটনা ঘটে। আর এই যে রেনাল লস কি হতে পারে, এই পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক্স ইউজ করলে যেটা হয়, নরমালি কি হয় যে পটাশিয়াম, একটা পটাশিয়াম বের হয়ে যায় আর হাইড্রোজেন হচ্ছে ভিতরে চলে আসে, তাই তো? উল্টাও হয়। হ্যাঁ, এইখানে কি হয়, পটাশিয়ামটাকে স্পেয়ার করে, নাম শুনে বোঝা যায় পটাশিয়ামটাকে বডি ধরে রাখতে চায়। পটাশিয়ামটাকে যদি বডি ধরে রাখতে চায়, তাহলে বেশি বেশি করে হাইড্রোজেনকে বের করে দিচ্ছে না? তাহলে বেশি বেশি করে হাইড্রোজেন যদি বের হয়ে যায়, তাহলে আমার কি হচ্ছে, তাহলেও তো অ্যালকালোসিস হচ্ছে। বুঝতে পেরেছো কি এই জিনিসটা? এখানে কিন্তু হাইড্রোজেনের পরিমাণ বের হয়ে যাচ্ছে বেশি বেশি, তাহলে তখন আমার বাইকার্বনেটের কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে। হাইড্রোজেন বেশি বের হয়ে যাওয়া মানে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া। আর ক্রনিক হাইপোক্যালেমিয়া, আচ্ছা এই তুমি জানি না তোমরা পটাশিয়ামের সাথে যে অ্যাসিড বেজের একটা রিলেশনশিপ আছে, এই জিনিসটা পটাশিয়ামের সঙ্গে তোমরা পড়েছিলা কিনা? পড়েছি, কিন্তু অনেক কনফিউশন। আচ্ছা, অনেক কনফিউশন। আচ্ছা শোনো, ক্রনিক, আচ্ছা বুঝো না এটা? আমি না জাস্ট ম্যাম, কারণ এক জায়গায় লেখা যে মেটাবলিক অ্যাসিডোসিস দিয়ে হাইপোক্যালেমিয়া হচ্ছে, আবার মেটাবলিক অ্যাসিডোসিস দিয়ে হাইপারক্যালেমিয়াও হচ্ছে, মানে এরকম। মানে রেনাল আচ্ছা, টিউবুলার অ্যাসিডোসিস আচ্ছা আমি এই জায়গাটা একটু বুঝাই দেই। সেটা হলো কি যে ক্রনিক হাইপোক্যালেমিয়া তোমরা ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্ল্যাক্স এটা পড়েছো না? এটা হচ্ছে শর্ট টার্ম রেগুলেশন অফ পটাশিয়াম। মানে আমার বডির তো পটাশিয়ামটাকেও কিন্তু খুব প্রেসাইজলি রেগুলেট করতে হয়। দেখো রেঞ্জটা কত, 3.5 থেকে 5 মিলিমোল পার লিটার, মানে এভারেজ 4, এটার ভিতরে তোমাকে রাখতে হয়। বেশি কমানো যায় না, বেশি বাড়ানো যায় না। এখন তোমার যখনই হাইপোক্যালেমিয়া হয়ে গেল, তার মানে কি ইসিএফ এ কি কমে গেছে, পটাশিয়াম কমে গেছে। পটাশিয়াম যদি কমে যায়, তাহলে তুমি কি করো, আইসিএফ থেকে আমার এই ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্সটা আমি তো রাখছি শর্ট টার্ম রেগুলেশনের জন্য। লং টার্ম রেগুলেশন তোমার কিডনি দিয়ে হয়, যেটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। এখন তোমার হাইপোক্যালেমিয়া হয়েছে, তখন তুমি কি করবা, তুমি ওই বের করে নিয়ে আসলা ভিতর থেকে। আইসিএফ এ তো আবার প্রচুর পরিমাণে পটাশিয়াম, তাই না? তাহলে আইসিএফ থেকে তুমি পটাশিয়ামটাকে বের করে নিয়ে আসলা। আইসিএফ থেকে যখনই পটাশিয়াম বের করে নিয়ে আসলা, ওটা তো একটা পজিটিভলি চার্জড আয়ন, তাই না? এখন এই পজিটিভলি চার্জড আয়ন যখন বের করে নিয়ে আসো, ওর পরিবর্তে একটা করে হাইড্রোজেন আয়ন ভিতরে ঢুকে যায়।
এই যে একটা করে হাইড্রোজেন পটাশিয়াম বের করে নিয়ে আসো, তার পরিবর্তে যে হাইড্রোজেন আয়ন ভিতরে ঢুকে যায়, এই জন্য কিন্তু তোমার ইসিএফে মানে ব্লাডে কি হয়, ব্লাডে তখন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কমে যায়। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কমে যাওয়া মানেই তো হচ্ছে অ্যালকালোসিস। হ্যাঁ, বুঝতে পেরেছো? এটুকু কি বুঝতে পেরেছো? এটা Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, এইটা হলো আমার একটা অ্যালান গোর একটা বই আছে, ওই বইতে একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে। আমি ওই ছবিটা তোমাদেরকে নেক্সট দিন দেখাই দেবো। আমি বললাম তো ডিউ টু টাইম কনস্ট্রেন্ট আমি এটা নিয়ে ভালো করে বুঝতেই পারি নাই। আরেকটা যদি বাইকার্বনেট রিটেনশন হয়, এটা তো তুমি বললাম যে তোমার অ্যাসিড যদি লস হয়, অ্যাসিড লস হলেও কিন্তু আমার বডি কি হবে, অ্যালকালোসিসের দিকে যাবে। আবার যদি তুমি বাইকার্বনেট বেশি বেশি করে রিটেন করো, তাহলেও আমার বডি অ্যালকালোসিসের দিকে যাবে। সেটা কি, তুমি এই যে অ্যালকালি অ্যাডমিনিস্ট্রেশন করলে ইন দা ফর্ম অফ সোডিয়াম বাইকার্বনেট, সাইট্রেট, অ্যাসিটেট, এই ফর্মে যদি আমার বডিতে আমি বেশি বেশি করে এগুলো যদি ইয়ে করি, কনজিউম করি বা খাই, তাহলেও কিন্তু আমার বডিতে এই বাইকার্বনেট রিটেনশনটা বেশি বেশি হবে, তাহলে আমার মেটাবলিক অ্যালকালোসিসের দিকে যাবে। আমার মনে হয় আজকে এটুকুই থাক, আমি নেক্সট ক্লাসে বাকিটা শেষ করবো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।